পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে সংসদে অর্থমন্ত্রী। সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবং জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে এসালম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার শোধ করেছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপির আমলে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ঋণ খেলাপিদের টাকা উদ্ধারে সরকার ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সারা দেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আর সুশৃঙ্খল পরিবেশে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সালমান খন্দকার সবুজের ক্যামেরায় বিস্তারিত সায়ন সাব্বিরের রিপোর্ট। নির্ধারিত সময়েই শুরু হয় পরীক্ষা। হল জুড়ে নিরাপত্তা, তবুও সেই নিরাপত্তার মাঝেও রয়েছে এক ধরনের উৎসবের আবহ। শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিটি কক্ষে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে লিখছে তাদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ভেতরে ও বাইরে রয়েছে সার্বক্ষণিক তদারকি। পুরো কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরার আওতায়। এদিকে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছে, প্রশ্নপত্র ছিল তাদের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট তারা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশ্ন ইজি হয়েছে আর এক্সাম ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, প্রশ্ন অনেক ভালো ছিল, সবকিছুই সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম, তো তারপর সব ঠিক হয়ে গিয়েছে। সাথে মনে হয়েছিল, কিন্তু পরেটা আর ভাবি নাই। হ্যাঁ, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ইজি হয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পাশাপাশি নকল প্রতিরোধে রয়েছে কড়া নজরদারি। পরীক্ষা সংক্রান্ত এবং শিক্ষার্থীদের উপকারে আসে, কল্যাণে আসে, সব কাজ আমরা প্রস্তুত এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য। আর যেটা বলছে নকল, আসলে তো এখন নকলের সুযোগ নেই। আর শিক্ষকরা আগের চেয়ে এখনও আরও বেশি সিনসিয়ার, কারণ এখন আর যার নাম্বার পাবে তাই শিক্ষকরা দিবে। এর আগে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা ভয় কাজ করলেও পরীক্ষা ভালো হওয়ায় সেই ভয়ভীতি কেটে গেছে তাদের। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পরীক্ষা কেন্দ্রগুলো। এদিকে সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণভাবে এবং নকল ঠেকাতে তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এবং তারা আশা করছেন এবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে এবং শেষ হবে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং নকল অনিয়মের তেমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুন্দর হয়েছে, কোথাও প্রশ্নপত্র ফাঁসেরও কোনো ঘটনা নেই। আগামীতে এই ধরনের সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনার বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ 7 দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে বলেও জানান তিনি। আমি ভোরবেলা বেরিয়েছিলাম ঢাকা বোর্ডের থেকে, যে কয়েকটি সেন্টারকে ভার্নারেবল অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলেছিল সেগুলিকে পরিদর্শনে গিয়েছিলাম। কন্ট্রোল রুমে গিয়ে আমি সিসি ক্যামেরাগুলো দেখেছি। আমি নির্দেশ দিয়েছি যে এই সিসি ফুটেজ
7 দিনের জন্য থাকে। আমি বলেছি না, এটাকে আপনারা আর্কাইভে রেখে দেবেন। সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনাই নেই যে পরীক্ষা এবার সুন্দর হবে এবং নকল মুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না। ইনশাআল্লাহ আমি আশা করব যে আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে, এটি সত্যি অভাবনীয়। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাআল্লাহ there is no way, no intruder can come to our place. জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, তবে সরকার তা সমন্বয়ের চেষ্টা করছে। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে। এতে IMF এর ঋণ আটকে গেলেও হাল ছাড়বে না সরকার। জানান, বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হবে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় চুক্তিকে সম্মান জানাতে হবে, তবে এ বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলতে পারে এবং চুক্তির সময়কার প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে। এ সময় 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আলোচনা চলছে ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে, এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। এই বাজেটে আমরা 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ হবে। এবং আপনারা কেউ কেউ পত্রিকায় হয়তো দেখেছেন, এই বরাদ্দ রাখার জন্য IMF এর সাথে সম্ভবত আমাদের নেগোসিয়েশনে কিছু ইস্যুস তৈরি হয়েছে। কিন্তু সরকার জনগণের সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দরিদ্র জনগণের পাশে থাকার জন্য এই সিদ্ধান্তে কিন্তু অটল থাকবে। শুধু সেটা না, প্রয়োজনে টিসিবির মাধ্যমে আরও অনেক বেশি মানুষকে তাদের খাদ্যসহ অন্যান্য সহযোগিতা দেবে। সুতরাং সরকার জনগণের পাশে নিশ্চয়ই থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছে জামাত জোট মনোনীত 13 নারী প্রার্থী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে নির্বাচন আগামী 12 মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ 22 ও 23 এপ্রিল। যাচাই বাছাই শেষে 29 এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের বন্ধ জুট মিল চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। আজ নরসিংদীর পলাশ উপজেলার কোঅপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বলেন, নরসিংদীর 2টি সহ সারা দেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েন। তবে বর্তমান সরকার জনগণের কল্যাণে ও কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর। চালু করা, সেই কারণেই আজকে আসা, সরজমিনে দেখা। এটার টেন্ডার প্রক্রিয়া চলমান আছে, ইউআই হয়ে গেছে। প্রাথমিকভাবে এটা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রস্তাবনা যাবে, তারপরে আমরা এটা প্রাইভেট সেক্টরে এই মিলটাকে চালু করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামাত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে আমির হামজাকে 19 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছিল, তবে হাজির না হয় তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক।
বিচারক। গত ২৬ মার্চ বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে একাধিক মানহানি মামলা করা হয়। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং কন্যা সাদিয়া আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে হাবিবুর রহমানের পিতা নমির উদ্দিন তার ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ভেতরে প্রবেশ করলে খাটের উপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের ৪ সদস্যের মরদেহ দেখে চিৎকার দেন। পরে গ্রামবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়। এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল এবং পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে পরিবারের সবাইকে ঠান্ডা মাথায় হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ ছাত্র শাহিনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বিকেলে আসামিদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহমেদ, ইউনুস আলী এবং শামসুল হক। এছাড়া ওই মামলায় খালেদা আক্তার এবং রেহানা খাতুনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ লড়াইটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আজ এই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০ টাকা দিয়ে দর্শকরা খেলা দেখতে পারবে স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে। এছাড়া পশ্চিম গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এদিকে সবচেয়ে বেশি দামে বিক্রি হবে পূর্ব ও পশ্চিম প্রান্তের গ্র্যান্ড স্ট্যান্ড ও ২ প্যাভিলিয়ন এন্ডের টিকিট। এই 4টি ভিআইপি ক্যাটাগরির প্রতিটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। ওয়ানডে সিরিজে এরই মধ্যে ১-১ ব্যবধানে সমতায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ফলে চট্টগ্রামের এই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে। লা লিগার গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১:৩০ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আলাভেস। শিরোপার দৌড়ে টিকে থাকতে লিগ টেবিলের ২-এ থাকা রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে থাকায় প্রতিটি ম্যাচই তাদের জন্য ডু অর ডাই। অন্যদিকে রেলিগেশন টেবিল থেকে বাঁচতে লড়াইয়ে থাকা আলাভেসও পয়েন্ট পেতে মরিয়া। সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি দেখালেও শক্তিশালী রিয়ালের বিপক্ষে জয় পাওয়া তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। সব মিলিয়ে আজ রাতের এই ম্যাচটি হতে যাচ্ছে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে সংসদে অর্থমন্ত্রী। সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবং জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।